রেকর্ডিং থাকবে। তো রেকর্ডেড ক্লাস যখন পরবর্তীতে কেউ করতে যায় তাদের জন্য একটু এই বিষয়গুলো হচ্ছে বোরিং লাগে যে আমাদের দেখা যাচ্ছে কথাবার্তা যেটা আমরা ক্লাস রুমে এখন বলছি সেটা দেখা যাচ্ছে পরবর্তীতে কারোর জন্য সেটা তার জন্য শুনতেও খারাপ লাগে। তো আমরা ক্লাস স্টার্ট করে দিই। আমাদের বিগত ক্লাসগুলো ফেসবুক লাইভে নেওয়া হতো। সেখানে আপনাদের অনেকেরই সমস্যা হতো যে আপনারা ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারতেন না। সে কারণে আপনাদের অনুরোধেই এখন থেকে আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা সরাসরি গুগল মিটে নিব, যেখানে আপনাদের সাথে ইন্টারেক্টিভ ভাবে কমিউনিকেশন করাটা সম্ভব হবে। তো আজকে আমাদের ক্লাসের টপিকটা খুবই ইজি একটা টপিক, এবং এই টপিকটা আসলে আমাদের প্রত্যেকের জানা উচিত, কিন্তু অনেকে জানে না। আমি একটু স্ক্রিন শেয়ার করব। তার আগে আপনাদের কাছে আমি জানতে চাবো, আপনাদের মাইক্রোফোনটা আমি অন করে দিব, আপনারা রেসপন্স করবেন। যখন যাকে প্রশ্ন করব একটু কাইন্ডলি রেসপন্স করেন আপনারা। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার করছি, স্ক্রিনটা হয়তো কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে। আসসালামু আলাইকুম। আমরা আমাদের আহ, আজকের প্রথম লেকচার অডিট। অনেকে দেখা যায় ইন্টারমিডিয়েট শেষ করছে, অনার্স শেষ করছে, বা হচ্ছে আপনার বিবিএ স্টুডেন্ট, অডিট কি জানে না। এই বিষয়টা আসলে যে অডিট কি, একটা বাইরের ফাংশনের যদি স্টুডেন্ট হয় লাইক সায়েন্স বা আর্টস মানা যায়, কিন্তু একজন কমার্সের স্টুডেন্ট যখন জিজ্ঞেস করে যে অডিট কি, তাকে আসলে ব্যাখ্যা করতে গেলে নিজের কাছেই দুঃখ লাগে যে এই বিষয়টা তো তার অবশ্যই জানা উচিত, কারণ এই ফিল্ডটা কাদের জন্য, যারা মূলত কমার্স থেকে আসে তারাই কিন্তু এই রিলেটেড নলেজটা রাখা উচিত। কারণ সায়েন্স থেকে পড়ে মানুষ ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, কিন্তু কমার্স থেকে পড়ে যে হায়ার ডিগ্রিটা সবচেয়ে প্রেস্টিজিয়াস সেটা কিন্তু সিএ বা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি। এর বাইরেও অডিট কিন্তু থাকে। আজকে আমরা শুধু অডিট না, অডিট কত ধরনের আছে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। তো আমি ডিসকাস করার আগে একটু আপনাদের মাইক্রোফোনটা মিউট করে রাখছিলাম, আমি মাইক্রোফোনটা অন করে দিই। তাহলে হচ্ছে আপনারা কাইন্ডলি হচ্ছে কেউ কোনো কথা বলবেন না, ঠিক আছে? মাইক্রোফোন আপনারা নিজ নিজ দায়িত্বে অফ করে রাখেন। যখন আমি প্রশ্ন করব তখন হচ্ছে আপনারা রেসপন্স করবেন, তাহলে সেটা ভালো হয়। ওকে, আচ্ছা। তো অডিট সম্পর্কে যদি আমরা বলতে যাই, অডিটের একটা বাংলা আছে, বাংলাটা আমাদের কাছে পরিচিত না। অডিটের বাংলা হচ্ছে নিরীক্ষা। তো আমরা জেনারেলি অডিটই বুঝাই প্রত্যেকটা যেগুলো আরজেসি রেজিস্টার্ড যে লিমিটেড কোম্পানি আছে, বা হচ্ছে আপনার যত ধরনের ট্রাস্ট আছে, সমিতি আছে, যাদের বড় বড় ট্রানজেকশন হয়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু অডিটটা করায়। কেন অডিট করায়? অডিট করায় বা অডিট চলছে এই বিষয়টা সম্পর্কে আমরা হয়তো ছোটকাল থেকে শুনে আসছি, কিন্তু অডিট কি এটা জানি না। আপনারা যারা আমার ক্লাসরুমে আসছেন, আপনারা যখন সিএ তে আসবেন, আপনাদের কাজই হবে অডিট, মানে প্রধান কাজই অডিট করা। অডিট করতে গেলে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে। ফিনান্সিয়াল স্টেটমেন্টে কি থাকে? ফিনান্সিয়াল স্টেটমেন্টে থাকে একটা ব্যালেন্স শিট, একটা থাকে ইনকাম স্টেটমেন্ট, তারপরে ক্যাশ ফ্লো, চেঞ্জ ইন ইকুইটি, তারপরে থাকে নোট। নোট থেকেই মূলত আপনার যে ব্যালেন্স শিট বলেন, আইএস বলেন, এটা হচ্ছে লিংক হয়ে আসে। মানে নোটসে হচ্ছে প্রত্যেকটা বিষয় বিস্তারিত করে আলাদা আলাদা করে দেওয়া থাকে, সেটার আবার সাব নোট থাকে, এবং নোটসে যে আমরা কাজগুলো করি সেটার যে টোটাল অ্যামাউন্টটা সেটা আবার আমাদের ওয়ার্কশিট বা অ্যানেক্সার করে আনতে হয়। তো এই সমস্ত কিছু করে একটা অ্যাকাউন্টস প্রিপারেশন হয়, যেটা আবার অডিটেড অ্যাকাউন্টস বলা হয়। কেন? আপনারা হয়তো আপনাদের ধারণা আছে ফিনান্সিয়াল ইয়ার নিয়ে। আচ্ছা, আমাকে কেউ একটু অ্যান্সার করেন যে বাংলাদেশে কি মাস থেকে কি মাস পর্যন্ত একটা অর্থ বছর ফিনান্সিয়াল ইয়ার বা ফিসকাল ইয়ার ধরা হয়? আপনাদের কি জানা আছে কারোর?
আচ্ছা, জুন জুলাই। আর কেউ? আমি একটু ভালো অ্যান্সার আশা করছি। জুন জুলাই বলতে আপনি কোন বছরের জুন জুলাই থেকে শুরু করবেন একটু যদি বলতেন। না, একটু ভুল গেছে। আর কেউ আছে? আর কেউ অ্যান্সার করতে পারবেন? আচ্ছা, আমি অ্যান্সারটা সহজ করে দিই। ভাই যেটা বলছে উনি একটু উনার মানে উলটপালট হয়ে গেছে। সেটা হচ্ছে বাংলাদেশে অর্থ বছর ধরা হয় জুলাই থেকে জুন। উনি বলছে জুন থেকে জুলাই, জুন থেকে জুলাই না, জুলাই থেকে জুন। যেমন এখন হচ্ছে 25 সাল চলছে। এখন কিন্তু আপনার 25-এর অর্থ বছরের অলরেডি কিন্তু 8 মাস চলছে। কারণ কি 24-এ জুলাই থেকে শুরু হয়েছে এবং 25-এ জুনে গিয়ে শেষ হবে। 25-এ যখন জুনে শেষ হবে, জুলাই মাস থেকে দেখা যাচ্ছে 25 অর্থ বছরের জন্য অডিটটা শুরু হয়ে যাবে। অডিট মূলত কি? অডিট মূলত আপনার অ্যাজ লাইক হচ্ছে তদন্ত করা। আচ্ছা, আমি আরেকটু দেখি ক্লাসরুমে। আর মনে হয় না কেউ জয়েন করবে বা জয়েন হতে পারছে না হয়তো অনেকে। কারণ আমার কাছে ওই ইন্টারফেসটা আসছে না, আমি যেখান থেকে আপনাদেরকে অ্যাকসেপ্ট করে নিচ্ছিলাম আমি নিজেই জয়েন হয়ে থাকি। একটুখানি ডিস্টার্ব হওয়ার জন্য সরি। আচ্ছা, একটা প্রতিষ্ঠানের আমরা যেমন আমাদের সাথে পরিচয় আছে তদন্ত করা, বা একটা ম্যাজিস্ট্রেট যখন কোনো জায়গায় যায় সে একটা প্রতিষ্ঠানের কিন্তু সে হচ্ছে তদন্ত করতে পারে না। শর্ট টাইমে দেখা যাচ্ছে যে জরিমানা করে কিছু জিনিস আছে কি নেই জিজ্ঞেস করার পরে। কিন্তু যখন অডিট হয়, অডিট মানে বেশিরভাগ ক্ষেত্রেই 100% ভেরিফিকেশন। আমরা যারা এক্সটার্নাল অডিটর তারা চেষ্টা করি 100% ভেরিফিকেশন করা। কিন্তু দেখা যায় আহ স্কোপ থাকে না, কি হয় টাইম লিমিটেশন থাকে, সময়টা খুব শর্ট টাইম পিরিয়ড বেঁধে দেওয়া হয় যে আপনি পুরো একটা বছরের জন্য আপনি হচ্ছে সময় পাচ্ছেন 15 দিন। সেক্ষেত্রে স্যাম্পল বেসিসে কিছু অডিট কার্যক্রম করা হয়। সেক্ষেত্রে যে রিপোর্টটা করা হয় সেখানে হচ্ছে লিখে দেওয়া হয়। যেমন আপনার ধরেন একটা ক্লাসরুমে আপনার 10 জন আসার কথা, আপনি দেখলেন যে ক্লাসরুমে সাপোজ 100 জন আসার কথা, আপনি অনেক উপস্থিতি দেখলেন, দু একজন হয়তো নাই। তো আপনি একটু যাচাই করার জন্য আপনি রোল ডাকলেন, রোল 72 কি আছে, বললো আছে। আপনি রোল 48 ডাকলেন, বললো আছে। রোল 22 ডাকলেন, সে বললো আমি আসি। তো এই যে আপনি কয়েকজনকে ডাকলেন, পেলেন, আপনি মোটামুটি ধারণা করলেন না এই রুমে অলমোস্ট সবাই আছে। তো আপনি সেটা পরবর্তীতে আপনি উল্লেখ করলেন যে আমার সময় কম ছিল, সময় কম থাকার কারণে আমি একটা স্যাম্পল বেসিসে এগুলো আমি ভেরিফাই করছি, 100% ভেরিফাই করতে পারিনি। তো অডিট একটা প্রতিষ্ঠানের যে আমি বললাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং তাদের যে অপারেশনটা চালাই, এটার একটা মূলত পরীক্ষা। এবং আমি যদি ধরি আপনি যখন অডিট করবেন আপনাকে নিরীক্ষক বলা হবে। তার মানে আপনি পরীক্ষক হিসাবেই কিন্তু আপনি নিরীক্ষাটা কার্যক্রম চালাবেন। আপনাকে নাম দেওয়া হবে কি অডিটর বা নিরীক্ষক। যারা সিএ পড়তে আসবেন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ফার্মে মূলত কি করতে হয়। ফার্মে মূলত আপনাকে অডিটের কাজ করতে হবে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টস প্রিপারেশন করতে হবে। আপনি যখন অডিটটা শিখে ফেলবেন আপনাকে অডিটে পাঠাবে, তখন আপনার পরিচয় স্টুডেন্ট না, তখন আপনি একজন অডিটর। তো এই অডিটটা মূলত কেন করায়? ইট ইনশিওরস অ্যাকুরেসি, ট্রান্সপারেন্সি অ্যান্ড কমপ্লিয়েন্স উইথ রিলেভেন্ট লস অ্যান্ড রেগুলেশন। এটি নির্ভুল, স্বচ্ছতা এবং প্রাসঙ্গিক আইন ও বিধি মেনে চলছে কিনা সেটা নিশ্চিত করে। কিভাবে? আপনি একটা প্রতিষ্ঠান যখন অডিট আপনার প্রতিষ্ঠান করাইতে যাবেন, অডিটর এসে আপনার লিগাল ডকুমেন্ট গুলো আগে চেক করবে যে আপনার কোন প্রতিষ্ঠান থেকে অথরাইজেশন নেওয়ার দরকার, আপনার অথরাইজেশন আছে কিনা, আপনার ট্রেড লাইসেন্স আছে কিনা, আপনার টিন আছে কিনা, যদি বিন থাকা লাগে আপনার প্রতিষ্ঠানের তাহলে বিন আছে কিনা, আপনি আরজিএসসি তে নিবন্ধন করছেন কিনা, আপনি সেটা প্রত্যেক বছর সেটা আপডেট করছেন কিনা, আপনার শেয়ার হোল্ডার কতজন, সবকিছু আপনি ঠিকঠাক ভাবে মেনে চলছেন কিনা, আপনার প্রতিষ্ঠানের যে এক্সপেন্স গুলো আপনি করেন সেটার এগেনস্টে যে এআইটিটা আসে বা ভ্যাট আসে সেগুলো আপনি পরিশোধ করছেন কিনা,
বা আপনি যখন পারচেজ করেন, পারচেজ করার ফলেও আপনার যেই ভ্যাটের অ্যামাউন্ট আসতে পারে সেটা আপনি ঠিকভাবে দিচ্ছেন কিনা, কিংবা আপনার কোম্পানিতে আসলে কতজন স্টাফ থাকার কথা, আপনি তাদেরকে ঠিকভাবে বেতন দিচ্ছেন কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু অডিটে উঠে আসে। এই যখন আপনি বাইরে থেকে অডিট করতে যান, এটা একটা আলাদা অডিট। যখন কোম্পানির ভিতর থেকে লোক যায়, সেটা একটা আলাদা অডিট। প্রত্যেকটা অডিটের আমরা টাইপস অফ অডিট নিয়ে এরপরে আমরা আলোচনা করব। তো অডিট হেল্প ইন ডিটেক্টিং ইরর, ফ্রড অ্যান্ড ইনএফিসিয়েন্স উইদিন দ্য অর্গানাইজেশন। অডিট কি করে? সংস্থার অভ্যন্তরের কোনো ত্রুটি থাকতে পারে, প্রতারণা থাকতে পারে। দেখা যাচ্ছে আপনার প্রতিষ্ঠানে একজন আপনি ম্যানেজার নিয়োগ দিয়েছেন, সে দেখা যাচ্ছে আপনার কিছু টাকা ম্যানিপুলেশন করলো, করে আপনার হিসাব নিকাশের খাতায় আপনার ডেবিট ক্রেডিট মিলে আপনার রিসিভ পেমেন্ট সমান করে মিলায়ে দেখাই দিল। কিন্তু আপনি কিন্তু এটা দেখা যায় আপনি তো অনেক কাজে ব্যস্ত থাকতে পারেন, আপনার পক্ষে ধরা সম্ভব না। সেটা কিন্তু ধরা পড়তে পারে অডিটে এসে। তো এরপর আমরা দেখি যে অবজেক্টিভস অফ অডিট। The primary objective of an audit is to provide assurance about the reliability of financial statement. আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে আপনার এই যে অ্যাসুরেন্স। এই অ্যাসুরেন্স জিনিসটা আসলে কি? এইটার সাথেই সবচেয়ে বেশি আপনার পরিচিত হতে হবে। সেটা হচ্ছে অ্যাসুরেন্স। অ্যাসুরেন্স আসলে কি? একটা অডিট ফার্ম যত ধরনের সার্ভিস দেয়, হতে পারে সেটা ভ্যাট ট্যাক্সের সার্ভিস, আপনার কনসালটেন্সি সার্ভিস, অডিট করা, ইন্টারনাল অডিটেও কিন্তু হচ্ছে ফার্ম থেকে পাঠায়, ফরেনসিক অডিটে পাঠাইতে পারে। এই যত ধরনের সার্ভিস দেয়, এই সার্ভিসগুলোকে যদি একত্রে বলা হয় তাহলে অ্যাসুরেন্স সার্ভিস বলা হয়। অ্যাসুরেন্সের যদি আপনি বাংলা করেন তাহলে আসবে নিশ্চয়তা। তো অডিটের প্রধান উদ্দেশ্যই হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা আর্থিক বিবরণীর নির্ভরযোগ্যতা সম্পর্কে আশ্বাস প্রদান করা। ইট অলসো ইটস অলসো এইম টু ডিটেক্ট ইরর অ্যান্ড প্রিভেন্ট ফ্রড বাই ভেরিফাইং ফিনান্সিয়াল রেকর্ড। আচ্ছা, আমার লেখাটা একটু আঁকাবাঁকা হয়ে যাচ্ছে, আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। এটি আর্থিক রেকর্ড যাচাই করে কোনো ধরনের ত্রুটি আছে কিনা এটা যাচাই করা হয়। তো দেখেন একটা প্রতিষ্ঠানে সেখানেও কিন্তু কম দক্ষ মানুষ থাকে না। একটা প্রতিষ্ঠান যখন কোনো ম্যানেজার নিয়োগ করে বা অ্যাকাউন্টস অফিসার নিয়োগ করে, তাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অবশ্যই কম থাকলে একটা প্রতিষ্ঠান তাদের নিয়োগ করে না। তো তারাও কিন্তু কম ঝানুমাল না। কিন্তু আপনি একজন অডিটর যখন যাবেন, আপনার একজন অডিটরের চোখ হচ্ছে বলা যায় অ্যাজ লাইক শকুনের চোখ। যেমন আমার একবার সুযোগ হয়েছিল ইউনিসেফের জার্নালিস্ট একটা প্রোগ্রাম ছিল, জার্নালিজম, আমি ওখানে ট্রেনিং করছিলাম। তো ওখানে আমাকে একটা কথা বলছিল যে সব মানুষ যখন এক জায়গায় যায় আর একটা সাংবাদিক যখন এক জায়গায় যায়, সাংবাদিকের একটা জিনিস বেশি কাজ করে, সেটা হচ্ছে সাংবাদিকের নাক। নাক কেন? নাক তো সবারই কাজ করে। ওনার নাকের রহস্যর গন্ধ আসে। যে সবাই যেটা যেভাবে দেখছে না, আমাকে এভাবে দেখলে হবে না। অ্যাজ লাইক যে কোনো তদন্ত কর্মকর্তা, যখন আপনি অ্যাকাউন্টস হাতে নিবেন তখন অটোমেটিক আপনি বুঝতে পারবেন যে না, অ্যাকাউন্টস এর এই জায়গায় ত্রুটি আছে, আমার মনে হচ্ছে এই জায়গাটা ঠিকভাবে করা হয়নি, আমি একটু চেক করে দেখি। এবং আপনি অথরাইজ থাকবেন অ্যাজ এ অডিটর। আপনি যেই যেই ডকুমেন্ট দেখতে চাবেন, কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে আপনাকে সেই ডকুমেন্ট তারা কিন্তু দেখাবে, এবং আপনি সেগুলো যাচাই করবেন যে তাদের হচ্ছে যত ধরনের ভাউচার আছে, জার্নাল ভাউচার। আচ্ছা, জার্নাল ভাউচারের কথা যখন আসলো, আমি একটু আপনাদেরকে আমি জানতে চাবো যে ক্রেডিট ভাউচার এবং ডেবিট ভাউচার বলতে কি বোঝেন? একজন অ্যান্সার করেন। ক্রেডিট ভাউচার কি কোনগুলো? এনিওয়ান? এখানে আমি সীমান্ত, সাদিকুল, পাপ্পু এবং জান্নাত আপুকে দেখতে পাচ্ছি। কেউ কি পারবেন অ্যান্সার করতে যে ক্রেডিট ভাউচার কোনগুলো আর ডেবিট ভাউচার কোনগুলো? হ্যালো, আমার কথা কি শোনা যায় না? হ্যালো, আচ্ছা, কোনো হয়তো সমস্যা হচ্ছে। আমার কথা কি শোনাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি। ক্রেডিট ভাউচার হচ্ছে আপনার
ক্রেডিট ভাউচার আপনি যেগুলো আপনার জমা হবে, আপনার জমার জন্য আপনি ক্রেডিট ভাউচার ব্যবহার করবেন, এবং যেগুলো আপনার এক্সপেন্স হবে, এক্সপেন্সের জন্য আপনি ডেবিট ভাউচার ব্যবহার করবেন। তো একটা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে আপনার ক্রেডিট ভাউচার, ডেবিট ভাউচার সব থাকলো, আপনি যখন ভাউচার চেক দিচ্ছেন সেখানে বিভিন্ন ধরনের ম্যানিপুলেট হইতে পারে। তারা একটা যখন একটা ভাউচার রেডি করে, অবশ্যই ওই প্রতিষ্ঠানে কারা অথরাইজেশন দেয় এটা আপনাকে আগে জানতে হবে। তাদের প্রত্যেকের অথরাইজ আছে কিনা। একটা কিন্তু প্রতিষ্ঠানে যদি 10 টাকাও বিস্কিট কিনতে খরচ করে এবং সেটা যখন একটা কিন্তু বিল পাস হওয়ার মতো, ওই ভাউচারটা কিন্তু অথরাইজ করে নিয়ে আসতে হয়। আচ্ছা, তো অডিট ফার্দার হেল্প ইমপ্রুভ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড অপারেশনাল ইফিসিয়েন্সি। অডিট অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং কার্যক্রমের দক্ষতা উন্নয়নে সাহায্য করে। ওকে ফাইন, এখন টাইপস অফ অডিটে আসি। আমি অলরেডি নাম বলে দিচ্ছি দুটো একটার। প্রথমে আসে স্ট্যাটুটরি অডিট, এ লিগেসি ম্যান্ডেট অডিট টু ইনশিওর কমপ্লায়েন্স উইথ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখানে আইএফআরএস এবং আইএএস যেটা আছে এই দুইটা মেনে চলে কিনা আপনার, যখন আপনি সিএ ফার্মে যাবেন, সিএ ফার্মগুলো মেনলি স্ট্যাটুটরি অডিট করে, যেটাকে আবার এক্সটার্নাল অডিটও বলা হয়। হিসাব রক্ষণ যে নীতিগুলো আছে, হিসাব রক্ষণ মান মেনে চলার নিশ্চয়তার জন্য আইনি যে বাধ্যবাধকতা আছে, আপনি অডিট করবেন, অ্যাকাউন্টস প্রিপারেশন করবেন এবং সাথে অ্যাকাউন্টসের সাথে একটা অডিট রিপোর্ট থাকে যে আসলে এগুলো মেনে চলছে কিনা সেটা যাচাই করতে হয়। আচ্ছা, তারপরে ইন্টারনাল অডিট, ধরেন একটা কোম্পানি লাইক আপনার ওয়ালটন কোম্পানি, ওয়ালটন কোম্পানির তো সারা দেশে অনেকগুলো ওনাদের আউটলেট আছে, ওয়ালটন প্লাজা আছে। তো ওদের কিন্তু ইন্টারনাল অডিট সেকশন আছে। ইন্টারনাল অডিট সেকশন গিয়ে ওদের যে প্লাজা থাকে সেখানে কত ইনভেন্টরি আছে, ইনভেন্টরি আসলে ইনভেন্টরি বলতে কি বোঝেন, কেউ একজন অ্যান্সার করেন, কেউ অ্যান্সার করবেন? আচ্ছা, দুইজন একসাথে অ্যান্সার করছে, মজুদ পণ্য। হ্যাঁ, মূলত দেখা যাচ্ছে তাদের ওয়ালটন প্লাজায় আপনার 100টা ফ্রিজ থাকার কথা, 5টা এসি থাকার কথা। এটা আছে কিনা এটা তো কোম্পানির লোকদের অবশ্যই যাচাই করা উচিত, তাই না? যে আসলে মালগুলো হচ্ছে বাইরে সরাই ফেলছে কিনা, বা তাদের যেভাবে ট্রানজেকশন হওয়ার কথা সেভাবে ট্রানজেকশন হচ্ছে কিনা, কোনো ম্যানিপুলেশন হচ্ছে কিনা, বাইরের কোনো একটা প্রোডাক্ট এনে বিক্রি করতেছে কিনা। তো এগুলো যাচাই করার জন্য কিন্তু কোম্পানির অভ্যন্তরীণ থেকে একটা অডিট টিম থাকে এবং অডিট করে। এবং আপনারা যারা হচ্ছে সিএ পড়বেন, তারা অনেকে কিন্তু সিএ পড়ে বড় বড় অর্গানাইজেশনে বা কোম্পানিতে কিন্তু ইন্টারনাল অডিটে অডিটর হিসাবে বা অডিট অফিসার হিসাবে কিন্তু জব করছে। এখানে অনেকে হচ্ছে আপনার যারা চিফ অডিটর থাকে আপনার অডিট কন্ট্রোলের জন্য, দেখা যাচ্ছে চিফ অফ অডিট অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট। তো এমনও আছে এখানে আপনার 5 লাখ 10 লাখ টাকা পর্যন্ত স্যালারি আছে। রিসেন্টলি হচ্ছে মেবি সাব্বির হক নামে একটা ভাইয়া, উনি হচ্ছে যে কোয়ালিফাই করার পরে আপনার 6 ডিজিট স্যালারির হচ্ছে জব অফার পাইছে। আকিজ 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 বলছি কেন, আবুল খায়ের গ্রুপে উনি ম্যানেজার হিসেবে আছে অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সে। তো এ ধরনের বড় বড় পজিশনে হচ্ছে আপনারা জব করার সুযোগ পাবেন। তারপরে আসে ট্যাক্স অডিট অ্যান্ড এক্সামিনেশন বাই ট্যাক্স অথরিটি টু ভেরিফাই অ্যাকুরেসি ইন ট্যাক্স রিপোর্টিং। এটা মূলত এনবিআর। এনবিআর হচ্ছে এনবিআর এর ফুল মিনিং জানেন কেউ? এনবিআর আর কেউ? এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ। ভাই সঠিক বলছে কিন্তু একটু উল্টাই গেছে আর কি। জাতীয় রাজস্ব বোর্ড, এই যে ছাগলকাণ্ডের মতিউর রহমান বহুল আলোচিত এনবিআর কর্মকর্তা। তো এনবিআরটাই মূলত হচ্ছে যত প্রতিষ্ঠান আছে এদের যে ট্যাক্স রিলেটেড আপনার সরকারি রাজস্ব আহ, ঠিকভাবে আসছে কিনা এটা কিন্তু হচ্ছে যাচাই করে, এবং বেশিরভাগ যাচাই হয় কিন্তু অডিট রিপোর্ট দেখে। কারণ অডিট রিপোর্টে কিন্তু কোম্পানির টোটাল একটা অর্থ বছরের হিসাবটা রাখা থাকে। সেখানে আপনার তাদের কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, কত টাকা ট্যাক্স অ্যামাউন্ট হয়েছে, কত টাকা দিয়েছে, সমস্ত হিসাব নিকাশ করার পর একটা প্রফিটের অংশ আসে আইএসএ। এই প্রফিট দেখে কিন্তু প্রফিটের উপরে আবার হচ্ছে কোম্পানিকে একটা অ্যামাউন্ট ট্যাক্স পে করতে হয়। আচ্ছা, এরপরে ফরেনসিক অডিট। ফরেনসিক অডিট হচ্ছে আপনার এ ডিটেল ইনভেস্টিগেশন টু আনকভার ফ্রড অ্যান্ড ফিনান্সিয়াল ইরেগুলারিটিস। ফরেনসিক অডিটটা মূলত প্রতারণা ও আর্থিক অসামঞ্জস্যতা উদ্ঘাটনের জন্য। ধরেন
একটা প্রতিষ্ঠানের কিছু বড় বড় ট্রানজেকশন হয়েছে। এখন আপনি যখন ইন্টারনাল অডিট হবে তখন যদি এটা যাচাই করতে যায় এটা তো সম্ভব হবে না, কারণ আপনি উপর থেকে একজন আপনার যে বস দেখা যাচ্ছে আপনার কোম্পানির হচ্ছে সিইও, সেই দেখা যাচ্ছে এই কাজটা করলো। তো এটা তো কোম্পানির দেখা যাচ্ছে এমডি এই কাজটা করলো, আপনি ইন্টারনাল অডিটে কি তাদের বিরুদ্ধে কোনো কিছু বলতে পারবেন? পারবেন না। তো ইন্টারনাল অডিটরদের কিন্তু পাওয়ার কম, কিন্তু আপনি যখন এক্সটার্নাল অডিটর হিসেবে বাইরে থেকে যাচ্ছেন অ্যাজ এ থার্ড পার্টি অডিটর, আপনার কিন্তু পাওয়ারটা বেশি। তো ফরেনসিক অডিটে দেখা যাচ্ছে কিছু অ্যামাউন্ট বড় বড় ট্রানজেকশন আপনার কাছে সাসপিসিয়াস মনে হলো যে না এগুলোর খরচ হয়তো ঠিকভাবে হয়নি, ওই টাইমে ফরেনসিক অডিট করানো হয় যে কোনো ধরনের প্রতারণা এর ভিতরে হয়েছে কিনা। এই ফরেনসিক অডিটে কিন্তু হিউজ খাটাখাটনি করা লাগে ভেরিফিকেশন করার জন্য, 10 টাকা খরচ হইলেও সেটা কেন হয়েছে যাচাই করতে হয়। এরপরে আসে হচ্ছে পারফরমেন্স অডিট, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু প্রথম যে তিনটার কথা আমি বলছি এই যে হচ্ছে স্ট্যাটুটরি অডিট, ইন্টারনাল অডিট, এরপরে হচ্ছে এটা খুব বেশি একটা আপনার সাথে পরিচয় হবে না। ফরেনসিক অডিট মাঝে মাঝে আপনার পরিচিত হবে, কিন্তু এই পারফরমেন্স অডিট বা হচ্ছে কোয়ালিটি অডিট, প্রজেক্ট অডিট এগুলোর সাথে আপনার খুব একটা পরিচিত ঘটবে না। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে প্রথমটা স্ট্যাটুটরি অডিট, তারপরে হচ্ছে ইন্টারনাল অডিট। ওকে, তো বুঝতে পারছেন যে স্ট্যাটুটরি অডিট কি? স্ট্যাটুটরি অডিট হচ্ছে এক্সটার্নাল যে অডিটটা। ওকে, এরপরে ডিটেল এক্সাম্পল একটা দিয়ে আমি হচ্ছে যদি আপনাদের বোঝাতে চাই যে এবিসি কর্পোরেশন অডিট জার্নি। এবিসি কর্পোরেশন এ মিড সাইজ ম্যানুফ্যাকচারিং ফার্ম undergoes several audit annually. এবিসি কর্পোরেশন, আচ্ছা আমি হচ্ছে আপনাদের এটা আমি বাংলাতেই বলি তাইলে বুঝতে আরো সুবিধা হবে। কিছু কিছু টার্ম আছে যেগুলো ইংলিশ না বললে আসলে হয় না, সেগুলোকে আমি হচ্ছে ইংলিশে বলার চেষ্টা করব। ওকে, তো এবিসি কর্পোরেশন একটা মাঝারি আকারের একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, বছরে একাধিক অডিটের মধ্য দিয়ে যায়। স্ট্যাটুটরি অডিট ইজ পারফর্ম বাই অ্যান এক্সটার্নাল অডিটর, যেটা আমি মাত্রই বললাম যে স্ট্যাটুটরি অডিটটা হচ্ছে এক্সটার্নাল অডিটর দ্বারা হয়, বিশেষ করে সিএ ফার্ম দ্বারা বা অডিট ফার্ম বা সিএ ফার্ম যাই বলেন এটা। এরপরে ইন্টারনাল অডিট কন্ডাক্ট বাই কোম্পানিজ অডিট ডিপার্টমেন্ট, আমি বললাম যে কোম্পানিতে অডিট ডিপার্টমেন্ট থাকে, তারা ইন্টারনাল অডিটটা পরিচালনা করে। এটা সপ্তাহে করতে পারে, মাসে করতে পারে, তাদের নীতি নির্ধারক যারা আছে তারা যেভাবে বলে আর কি। ট্যাক্স অডিট ক্যারিড বাই ট্যাক্স অথরিটি এনবিআর, আমি বললাম চেক ওয়েদার ট্যাক্স রিটার্ন অ্যান্ড পেমেন্ট আর অ্যাকুরেট, ঠিক আছে, যে কর রিটার্ন এবং পেমেন্ট সঠিক কিনা যাচাই করে। এরপর ফরেনসিক অডিট ট্রিগার্ড when there is a suspicion of fraudulent activities, আমি যেটা বললাম যে কোনো ধরনের সাসপিসিয়াস মানে সন্দেহমূলক কোনো যদি ট্রানজেকশন আপনার মনে হয় তখন ফরেনসিক অডিট পরিচালিত হয়। ফরেনসিক মানে তো আমাদের বোঝা আছে যে যেটা ওই যে মানুষের যেমন ফরেনসিক করে ময়না তদন্ত সবকিছু দেখে, সেম ভাবে ফরেনসিক অডিট হয়। আচ্ছা, এডিশনালি অতিরিক্তভাবে পারফরমেন্স অডিট দেখা হয় কোম্পানির প্রক্রিয়াগুলো কার্যকর এবং খরচ সাশ্রয়ী কিনা। অল দিস অডিট টুগেদার ইনহ্যান্স ট্রান্সপারেন্সি, ইনশিওর কমপ্লিয়েন্স অ্যান্ড বিল্ড স্টেক হোল্ডার কনফিডেন্স। এই সমস্ত অডিট একত্রে কি করে? স্বচ্ছতা বৃদ্ধি করে, আইন মেনে চলা নিশ্চিত করে এবং স্টক হোল্ডারদের আস্থা তৈরি করে। ওকে, এখন স্টেজ অফ অডিট প্রসেস, অডিটটা আসলে কিভাবে হয় আমি যদি বলি। আচ্ছা, প্ল্যানিং, অডিটর আইডেন্টিফাই দ্য স্কোপ, অবজেক্টিভ অ্যান্ড রিস্ক বিফোর স্টার্টিং দ্য অডিট। অডিট শুরু করার আগে অডিটররা পরিসীমা, উদ্দেশ্য ও ঝুঁকি শনাক্ত করে। তারপরে কি করে? ফিল্ড ওয়ার্ক করে। ফিল্ড ওয়ার্ক মানে হচ্ছে আপনার অডিটে যাওয়া লাগে, সেখানে ফিল্ডে গিয়ে চেক করতে হয়। তো অডিটর গেদার এভিডেন্স বাই রিভিউইং ডকুমেন্ট অ্যান্ড ইন্টারভিউইং রিলেভেন্ট পার্সোনাল। অডিটররা তাদের যত কাগজপত্র আছে সেগুলো দেখে। আচ্ছা আমি আমার মতো বলি, লেখাটা থাক। সেখানে হচ্ছে আপনার অডিট প্রসেস শুরু হওয়ার আগে কিছু কাজ থাকে। যখন একজন এক্সটার্নাল অডিটর নিয়োগ করে তখন দেখা যায় যে বড় প্রতিষ্ঠান যেগুলো আছে তারা হচ্ছে কোটেশন দেয় বা টেন্ডার দেয়, তখন হচ্ছে অডিট ফার্মগুলো সেখানে ইন্টারেস্ট পাঠায় বা প্রপোজাল পাঠায়, তারপরে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে অডিটর নিয়োগ করে। অডিটর নিয়োগ করার পর ফার্ম গুলো কি করে আপনার হচ্ছে
দেখা যাচ্ছে তারা স্টুডেন্ট যারা আছে বা হচ্ছে ম্যানেজার আছে তাদেরকে সুপারভাইজার রেখে তারা একটা অডিট টিম সিলেক্ট করে একটা অডিটের জন্য। ওই টিমটা মূলত হচ্ছে অডিটের জন্য সমস্ত কাজ করে। সেখানে আপনাকে ফার্ম থেকে অথরাইজেশন দিয়ে দেয়, আপনি ফার্মের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আপনি অ্যাজ এ অডিটর আপনি ওই প্রতিষ্ঠানটা অডিট করবেন। ফিল্ড ওয়ার্কে যে আপনি অডিট করবেন তাদের যে রিলিভেন্ট ডকুমেন্ট আছে সেগুলো আপনি রিভিউ করবেন, চেক করে দেখবেন এবং ওই রিলেটেড মানে সংশ্লিষ্ট ব্যক্তি হইতে পারে সেটা ম্যানেজার, তারপরে হচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে এজিএমও হইতে পারে, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হইতে পারে, অ্যাকাউন্টস ফিনান্সের, মানে ওই রিলেটেড যে পার্সন আছে তার সাথে আপনি কথোপকথন বললেন, তাকে আপনি বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করলেন, বুঝতে না পারলে যে বিষয়গুলো কেন হয়েছে এগুলো করার অথরাইজেশন আপনার থাকে। তারপরে রিপোর্টিং ফাইন্ডিংস আর ডকুমেন্টেড অ্যান্ড প্রেজেন্টেড ইন অ্যান অডিট রিপোর্ট উইথ রিকমেন্ডেশন ফর ইমপ্রুভমেন্ট। ফলাফলগুলো ডকুমেন্টেশন করা হয় এবং সুপারিশ একটি অডিট রিপোর্টে উপস্থাপিত হয়। কি কি প্রবলেম পাওয়া গেছে সেগুলো হচ্ছে অডিট রিপোর্টে লেখা হয়, কি অডিট মেটার দেওয়া হয়। আচ্ছা, ফলো আপ দ্য অথরাইজেশন দ্য অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট কারেক্টিভ অ্যাকশন বেজ অন অডিট রিকমেন্ডেশন। অডিটের সুপারিশ অনুযায়ী সংস্থা সংশোধনী পদক্ষেপ গ্রহণ করে। যে আমার এই সমস্যাগুলো হয়েছে আমার পরবর্তীতে থাকবে না। অনেক সময় আপনার যখন ম্যানেজমেন্ট রিপোর্ট দেওয়া হয় তখন আরো এই বিষয়গুলো ভালোভাবে উল্লেখ করে দেওয়া যায়। ওকে, তারপর কি প্রিন্সিপাল অফ অডিটিং? সততা, নিরপেক্ষতা, গোপনীয়তা। এই যে গোপনীয়তার বিষয়টা এটার মাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই যে আমি একটু আগে আপনাদের সাথে একটা শব্দ বলছিলাম যে হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। আপনি যখন অডিট করবেন আপনার কাছে কিন্তু একটা প্রতিষ্ঠানের সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আপনাকে দিবে, আপনাকে গোপনীয়তার সাথে এগুলো পর্যালোচনা করতে হবে এবং সমস্ত তথ্য গোপন রাখতে হবে। তো আরেকটা বিষয় থাকে ইন্টারিগ্রিটি। তো অডিটরস মাস্ট বি অনেস্ট অ্যান্ড আনবেসড ইন দেয়ার অ্যাসেসমেন্ট। অডিটরদের সবসময় সৎ থাকতে হয় এবং এক্সটার্নাল অডিট কিন্তু নিরপেক্ষতার সাথেই হয়, অবজেক্টিভিটি, যে অডিট প্রক্রিয়া স্বতন্ত্র থাকা উচিত। আচ্ছা, এখন একজন মেসেজ দিয়েছে যে এখন ক্লাস হবে। আচ্ছা, একজন হচ্ছে জয়েন রিকোয়েস্ট দিচ্ছে, মেবি আমি একটুখানি দেখি। না, আমি তো হচ্ছে পাচ্ছি না। আচ্ছা, আমি মিটিং অ্যাক্সেস ওপেন করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা যেখানে ছিলাম আমরা আবার ক্লাসে ব্যাক করি। প্রথম দিন ক্লাস হওয়ার কারণে অনেকে হচ্ছে মানে প্রথম দিন মিটিং এ ক্লাস, তো অনেকে হচ্ছে জয়েন হতে পারে নাই বা পারছে না। আমি এই ক্লাসটা রেকর্ডিং রাখার চেষ্টা করতেছি, তো চেষ্টা করব যে নেক্সট দিন সবাইকে যাতে পাই। আজকে আমরা একদম ক্লাসের লাস্ট পর্যায়ে, এখন আমাদের সাথে মেবি লিখন নামে কেউ একজন যুক্ত হলো, অনেকে এখনো হচ্ছে যুক্ত হতে পারছে না। ওকে, ঠিক আছে, তো আমরা যেখানে ছিলাম নিরপেক্ষতার বিষয়ে, তো অডিট প্রক্রিয়া নিরপেক্ষ হওয়া উচিত, কোনো স্বার্থের সংঘর্ষ থেকে মুক্ত থাকা উচিত। আপনি একজন ধরেন তদন্ত কর্মকর্তা, আপনি আসামির পক্ষ নিবেন নাকি হচ্ছে আপনি যে হচ্ছে মামলা করছে তার পক্ষ নিবেন? আপনি তো একজন অডিটর, যেটা আপনার মেন রিপোর্টিং পয়েন্ট, যেটা ভুল বা ঠিক এটা যদি আপনাকে দেখতে হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে, আপনি কোনো পক্ষের হয়ে কাজ করতে পারবেন না। তো তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সততা, নিরপেক্ষতা এবং গোপনীয়তা এবং পেশাগত দক্ষতা। অডিটরদের থেকে যে প্রত্যাশিত
এখন আপনার একটা প্রফেশনালিজমের জায়গায় যেয়ে আপনি যখন একজন অডিটর, তখন কিন্তু আপনার হচ্ছে প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে। আমি এর আগে প্রফেশনালিজমের উপরে একটা লেকচার নিয়েছিলাম। অনেকে হয়তো করে থাকবেন। যারা করেন নাই তারা করে নিয়েন। আর লিংক হচ্ছে টেলিগ্রামে দেওয়া আছে। তো অডিটরদের থেকে তারা যে ধরনের আচরণ বা হচ্ছে দক্ষতা আশা করে সেটা কিন্তু আপনার রাখা উচিত, এবং সেজন্য আপনাকে স্টাডি করতে হবে, হার্ড ওয়ার্কিং করতে হবে। আচ্ছা, আমরা ক্লাসে আর বেশি কথা আমরা বাড়াই নে। তো কনক্লুশনে আমরা অডিট রিলেটেড কোনো বিষয় নিয়ে আজকে আর আমরা কোনো প্রশ্নে যেতে চাচ্ছি না, কারণ আজকে বেশিরভাগ মানুষই যুক্ত হতে পারেনি। তারপরেও যদি অডিট নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকে, কেউ একজন লাস্ট কোশ্চেন করতে পারেন। বেশিরভাগ স্টুডেন্টই আজকে ক্লাসে নাই। আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবাইকে একসাথে নিয়ে ক্লাস করব। তো আমরা ক্লাস, যদি আপনারা কারোর প্রশ্ন না থাকে আমরা এখানেই শেষ করে দিতে পারি। কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি বলি, যেহেতু মিটিং এ ক্লাস হচ্ছে, আমি মিটিং এ তো এর আগে ক্লাস নেইনি, আমি ক্লাসটা রেকর্ডিং এর চেষ্টা করছি। ক্লাসটা শেষ করার পরে দেখি আসলে রেকর্ডিং কোয়ালিটি কেমন আসে। যদি মনে হয় যে হ্যাঁ রেকর্ডেড থাকবে, আমি এর আগে টেস্ট করছিলাম, আপনাদের কথোপকথন হয়তো রেকর্ডিং এ আসবে না, শুধু আমারটাই শোনা যাবে। এবং রেকর্ডিং এ হচ্ছে আপনারা যেমন লাইভ ক্লাসে আমাকে দেখতে পাচ্ছেন, রেকর্ডিং এ আবার হচ্ছে আমাকে দেখা যাবে না, শুধু স্লাইডটাই দেখা যাবে। তারপরেও আমি দেখি, চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে। তবে আপনারা চেষ্টা করবেন যে লাইভ ক্লাসে জয়েন হওয়া। ঠিক আছে, তো আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে।